আমার স্বামীর জানাজায় দাঁড়িয়েছিলাম আমি, আর ঠিক তখনই আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এলো, আমি বেঁচে আছি, ওদেরকে বিশ্বাস করো না। প্রথমে ভেবেছিলাম কেউ হয়তো নিষ্ঠুর কোনো রসিকতা করছে, এমন একটা মুহূর্তে এর চেয়ে জঘন্য আর কি হতে পারে। কিন্তু দ্বিতীয় মেসেজটা আসতেই আমার বুকের ভেতরটা কেঁপে উঠলো। সেখানে আমার স্বামীর অফিস রুমের একটা ছবি ছিল, আর নিচে লেখা ছিল আসল উইলটা এখানে লুকিয়ে রাখা আছে। ফোনটা আমার হাতে কেঁপে উঠলো ঠিক তখনই যখন ইমাম সাহেব শেষ দোয়া পড়ছিলেন। আমি দাঁড়িয়েছিলাম আমার স্বামী আব্দুল মতিনের জানাজার সামনে। 43 বছরের সংসার ছিল আমাদের। এত দীর্ঘ একটা পথ চলার পর আজ মানুষটা সাদা কাফনে মোড়ানো হয়ে আমার সামনে শুয়ে আছে। আমার চোখে জল যেন শুকিয়ে গিয়েছিল, কাঁদতেও পারছিলাম না ঠিক মতো। শুধু বুকের ভেতর একটা অসহ্য শূন্যতা। আমার দুই ছেলে শুভ্র আর সজীব আমার দুই পাশে দাঁড়িয়ে ছিল। ওদের দিকে তাকিয়ে হঠাৎ একটা অদ্ভুত অনুভূতি হলো। ওরা যেন খুব বেশি শান্ত, খুব বেশি গুছানো, খুব বেশি স্বাভাবিক, যেন সবকিছু আগে থেকে ওদের জানা ছিল। আমি ফোনটার দিকে আবার তাকালাম, মেসেজটা এখনো জল করছে। ওই লাশটার জন্য কেঁদো না, আমি সেখানে নেই। আমার পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল, চোখ চলে গেল কাফনের দিকে। মনে হলো বুকের ভেতর কেউ ভারী হাতুড়ি মেরে বসেছে। কষ্টে পাশে চেয়ারের হাতল ধরে দাঁড়িয়ে রইলাম, কাপা হাতে লিখলাম, কে তুমি? কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর এলো, আমি মতিন, আমাদের ছেলেদের বিশ্বাস করো না। ফোনটা প্রায় আমার হাত থেকে পড়েই যাচ্ছিল। ঠিক তখন শুভ্র আমার দিকে তাকালো আর বলল, মা শরীর খারাপ লাগছে? আমি তড়িঘড়ি করে ফোনটা আঁকড়ে ধরলাম আর বললাম, না বাবা, একটু মাথা ঘুরছে। শুভ্র হালকা হাসলো, কিন্তু সেই হাসিটা দেখে কেন জানি আমার বুকটা হিম হয়ে গেল। সেটা আমার ছেলের হাসি মনে হলো না, বরং এমন একজন মানুষের হাসি যে নিশ্চিত হতে চাইছে সবকিছু তার পরিকল্পনার মতোই চলছে। সজীব এসে আমার হাত ধরলো আর বললো, মা অনুষ্ঠান শেষ হলে তোমাকে বাসায় নিয়ে যাব, এখানে একা থাকা ঠিক হবে না। কথাটা শুনতে যতটা স্বাভাবিক লাগলো, তার বলার ভঙ্গি ততটা ছিল না। অনুরোধ নয়, বরং নির্দেশ শোনা যাচ্ছিল সেখানে। চারপাশে মানুষজন একের পর এক এসে আমাকে সমবেদনা জানাচ্ছিলেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, মানুষটা খুব ভালো ছিলেন। তোমার ছেলেরা আছে তো, ভয় কিসের? আমি শুধু মাথা নেড়ে যাচ্ছিলাম, কিন্তু আমার মাথার ভেতর তখন একটাই বাক্য ঘুরপাক খাচ্ছিল, আমাদের ছেলেদেরকে বিশ্বাস করো না। সবাই বলেছে আমার স্বামী হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছেন, রাতে নিজের অফিসে বসে কাজ করার সময় নাকি ঘটনাটা ঘটে, কিন্তু আমি সেখানে ছিলাম না। রাত 11:40 শুভ্র আমাকে ফোন করেছিল, কাপা গলায় বলেছিল, মা আব্বু আর নেই। আমি যখন পৌঁছালাম তখন অ্যাম্বুলেন্স প্রস্তুত, কাগজপত্র প্রস্তুত, সবকিছুই প্রস্তুত। এত দ্রুত যেন সব ব্যবস্থা আগে থেকেই করা ছিল। সেদিন বিষয়টা নিয়ে ভাবার মতো অবস্থায় ছিলাম না, কিন্তু এখন মনে হচ্ছে কিছু একটা ঠিক ছিল না। সেদিন একদমই ঠিক ছিল না। সন্ধ্যার পর আমরা ঢাকার উত্তরার আমাদের বাড়িতে ফিরলাম। বাড়িটা বিশাল, কিন্তু সেদিন কেন জানি মনে হচ্ছিল চারপাশটা ফাঁকা, নিঃশব্দ, ভয়ঙ্কর নিঃশব্দ। ড্রয়িং রুমে এখনো মতিনের বড় ছবিটা ঝুলছে, চশমাটা টেবিলের উপর রাখা, আর পাশে তার শেষ ব্যবহার করা চায়ের কাপ। আমি অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। শুভ্র আর সজীব বাসায় ছিল। ওরা বারবার ফোন করছিল, কখনো নিচু গলায় কথা বলছিল, কখনো ড্রয়ার খুলছিল, কখনো কাগজপত্র খুঁজছিল। একসময় ওরা ভেবেছিল আমি হয়তোবা ঘুমিয়ে পড়েছি। আমি তখন সিঁড়ির কাছে দাঁড়িয়েছিলাম। হঠাৎ সজীবের গলা শুনতে পেলাম, কাজটা শেষ করতে হবে, মা যেন প্রশ্ন করার আর কোনো সুযোগ না পায়। শুভ্র নিচু গলায় বলল, কাল ডাক্তারকে নিয়ে আসবো, এই বয়সে এই শোকে ব্যাপারটা সহজ হবে। আমার বুকটা ধক করে উঠলো। পুরো কথোপকথন বুঝিনি, কিন্তু এতটুকু বুঝেছি কিছু একটা ওরা লুকাচ্ছে আমার কাছে। অনেক রাত পর্যন্ত অপেক্ষা করলাম। শেষমেশ যখন ওরা চলে গেল, আমি